আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ও মাই গড, ও মাই গড, ও আমার আল্লাহ, এই পেট মোটা দাদু কোথায় থেকে আসলো? কথাটা বলে তর্জনী আঙ্গুল তুলে আবিরের পেটে খোঁচা দিল। আবিরের যখন বোধগম্য হলো ততক্ষণে নুসরাত পেটের চামড়া টেনে চিমটি কাটল। চোখ ঝাপটে তাকালো আবিরের দিকে। চোখে ঝাপসা ভাসলো আরশের মুখ। চোখ ছোট ছোট করে তাকালো, হাত তুলে নিজের চোখ কষলে এগিয়ে গেল। আবির চিমটি কাটা স্থান ডোলে সামনে তাকাতেই দেখে নুসরাত পালিয়েছে। আবির পেট ডলতে ডলতে এগিয়ে গেল নুসরাতের পেছনে। নুসরাত মাঝ রাস্তায় গিয়ে উল্টে পড়ল। একে তো মাথা, তার মধ্যে আবার পায়ে পেন্সিল হিল। আবির দৌড়ে গিয়ে টেনে ধরল নুসরাতের হাত। নুসরাতের দু হাতের নিচে হাত ঢুকিয়ে তুলতে নিবে আরশ দূর থেকে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, এই এই একদম ধরবি না, ছাড় আমার বউকে। আবির শুনল না, নুসরাতকে টেনে তুলল। ঝুঁকে পা থেকে জুতো খুলতে নিবে এমন সময় আরশ এসে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আবিরের শার্টের কলার চেপে ধরল আরশ। হাত মুঠ করে নাক বরাবর ঘুষি মারল। এক ঘুষিতে আবিরের নাক দিয়ে রক্ত বের হয়ে গেল। আবির পাল্টা বার করলো না, আরশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসল। নুসরাত ওদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে পা হাত তুলে বক্সিং করার মতো করছে। আবিরকে হাসতে দেখে বিরক্ত হলো। ফাইটিংটা তো জমছে না। এই ছেলে ওই সুঠাম দেহের ছেলেকে মারছে না কেন? উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন? নুসরাতের তর সইল না। আবিরের নাম মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়ল না। মাথায় চাপ দিয়ে তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে ভাবলো, না, মনে পড়ছে না। কি যেন নাম ছিল? নুসরাত নাম মনে করতে না পেরে নিজে একটা নাম দিয়ে দিল। এই রোগা পাতলা, তুই ওকে ঠুস ঠুস করে পেটে দিতে পারছো না? হা করে তাকিয়ে থেকে মার গেলছো কেন? আবির হাঁ হয়ে তাকিয়ে থাকলো। তাকে রোগা পাতলা বানিয়ে দিল। আরশ আবিরের কলা ছেড়ে দিয়ে ঠোঁট চেপে হেসে উঠল। আরশের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। নুসরাত নাক ফুলিয়ে বলল, দাঁড়াও, আমি তোমার বদলে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিচ্ছি। নুসরাত নিজের পরনের হুডি টেনে মাথায় তুলল। হুডির হাত গুটিয়ে হাত মুঠ করে আরশের দিকে এগিয়ে আসলো। আবিরকে এক প্রকার ঠেলে সামনে থেকে সরিয়ে দিল। আরশের সামনে গিয়ে দাঁড়ালো কোমরে হাত রেখে। ঝাপসা চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলো, কিন্তু মুখটা ঠিক চিনতে পারল না। আরশের মুখের দিকে চোখ ছোট ছোট করে এগিয়ে গেল। আরশের মুখ থেকে 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশও তাকালো চোখ ছোট ছোট করে। বুঝতে চাইল নুসরাতের মাথায় চলছেটা কি। বোঝার আগে নুসরাত হাত পেছন থেকে এনে আরশের নাক বরাবর মেরে দিল। আরশ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আবির শব্দ করে হেসে উঠল। হা হা করে হাসতে হাসতে পেট চেপে রাস্তার ধারে বসে গেল। আরশ এখনো একইভাবে তাকিয়ে আছে। নুসরাত মুখ চোখ হাত দিয়ে কষলে আবার আরশের দিকে তাকালো। চোখের সামনে দৈত্যের মতো বড় এক লোক ভেসে উঠল, যার নাকের ডগা লাল হয়ে আছে। নুসরাত হাসলো হা হা করে। আরশের নাক চেপে ধরলো হাতে তালু দিয়ে। এই দৈত্যের নাকে এরকম লাল জোকারের মতো কি লাগানো? কি বিশ্রী লাগছে, নাক থেকে ওটা খুলো। নুসরাত নাক টেনে খুলতে চাইলো, খুলতে পারল না। রাগে আরশের নাক ছেড়ে দিয়ে এক পায়ে জুতো ছুঁড়ে ফেললো দূরে। আরেক পায়ে জুতো না খুলেই খোঁড়াতে খোঁড়াতে চলে গেল সামনের দিকে। আবির দৌড়ে যেতে চাইলো। আরশ পেছন থেকে আবিরের কাঁধের কাছে শার্ট মুঠো করে ধরে রাখলো। গম্ভীর গলায় বলল, আমি আমার বউকে সামলাতে পারবো, তোমার এই বিষয়ে ইন্টারফেয়ার না করলেই ভালো। আরশ আবিরের কাঁধ ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল সামনের দিকে। আবির শ্বাস ফেলে রাস্তার ধারে বসে গেল। নুসরাত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তর্জনী আঙ্গুল তুলে রাস্তা মাপছে, কোন রাস্তা দিয়ে যাবে। একবার ডান পাশে আঙ্গুল নিয়ে বলছে এদিকে, একবার বাম দিকে আঙ্গুল নিয়ে বলছে এদিকে। রাস্তা ঠিক করতে না পেরে মাটিতে বসে পড়ল। আরশ নুসরাতের পাশে এসে দাঁড়ালো। দৌড়ে আসায় হাঁপিয়ে গিয়েছে। আরশ হাঁটুতে হাত ভর দিয়ে শ্বাস ফেলতে লাগলো। নুসরাত আবারও উঠে দাঁড়ালো। এক পায়ে জুতো থাকায় খুঁড়িয়ে হাঁটছে। আরশ নুসরাতের হাত চেপে ধরল। নুসরাত ঢুলু ঢুলু হয়ে চেয়ে আবারও সামনে যাওয়ার জন্য তৎপর হলো। আরশ নুসরাতের হাত চেপে ধরে নিচে বসলো। নুসরাতের পা থেকে আলগোছে পেন্সিল হিল খুলে নিয়ে রাস্তার পাশে রাখলো। নুসরাত মোচড়ামুচড়ি করলো হাত ছাড়িয়ে সামনে যাওয়ার জন্য। আরশ ছাড়লো না। জুতো নুসরাতের হাতে দিয়ে নুসরাতকে কাঁধে তুলে নিল।
নুসরাত খুশিতে বাকবাকুম হয়ে হাহা করে হাসল। আরশের গলা চেপে ধরে দু পা দিয়ে পেট চেপে ধরল। আরশের ঘাড়ে মাথা রেখে হিহি করে হেসে বলল, আমরা কি এখন আকাশে উড়বো? হ্যাঁ, তাহলে বিমান কোথায়? আসছে। বিমান এসে আকাশে এখনো ল্যান্ড করেনি। না। বিমান না আসলে তো আমরা দুজন পড়ে যাব। হুম। নুসরাত ধুমধুম করে আরশের মাথার মধ্যে কপাল দিয়ে মারল। আরশ তো ব্যথা পেল না, উল্টো নিজে ব্যথা পেল। আরশের টি শার্টের মধ্যে নুসরাত নিজের মাথা ডলতে লাগলো ব্যথা পাওয়ার জন্য। নাক টেনে কেঁদে উঠল হাউমাউ করে। আরশকে চুপচাপ হাঁটতে দেখে রাগে আরশের ঘাড়ে দাঁত বসিয়ে কামড় মারল। আরশ নড়ল না, দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল। নুসরাত আবারও একই জায়গায় দাঁত চেপে বসলো। বিড়বিড় করে বলল, কিটক্যাট, আমার কিটক্যাট। তারপর আবারও ধুমধুম করে আরশের মাথায় মারল। পা দিয়ে আরেকটু শক্ত করে পেট চেপে ধরে চোখ বুজে মাথা এলিয়ে দিল আরশের ঘাড়ে। কিছুক্ষণ পর পর একবার কাঁদলো, আরেকবার হাসলো, আরেকবার আরশকে মাথা দিয়ে মারল। আরশ শুধু মুখ বুজে সহ্য করে এগিয়ে গেল সামনের দিকে। ঠোঁট কামড়ে নিজেকে সামলালো। এই মেয়ে তাকে উস্কানি দিচ্ছে। যেদিন ধরবে সেদিন ছাড়বে না সে। শুধু আসলে সব নিবে, সব। পরের দিন সকালবেলা নুসরাত ঘুম থেকে উঠে ঘুমে ঢুলু ঢুলু হয়ে রুম থেকে বের হলো। চোখের সাদা রঙের অংশ লাল হয়ে আছে। খিদের জন্য পেট চুচু করছে। পেটে হাত বোলালো। গায়ে নাক স্পর্শ করতেই ঘামের গন্ধে পেট ঠেলে বমি আসলো। নুসরাত নাক মুখ উল্টে আবার রুমের ভেতরে আসলো। নিজের শরীরের গন্ধে মনে হলো নিজেরই বমি চলে আসবে। চোখ মুখ উল্টে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হলো একদম গোসল নিয়ে। পরনে বাথরোব। বাথরোবের ওপর থেকে নাক টেনে শ্বাস নিল। হ্যাঁ, এবার ঠিক আছে। কাপড় পরে প্যান্টের বেল্ট লাগাবে এমন সময় নুসরাতের মোবাইলে কল আসলো। নুসরাত অলস চোখে তাকালো ফোনের দিকে। আরাম করে হেঁটে এগিয়ে গেল বিছানার দিকে। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ফোন কাটার শেষ মুহূর্তে ফোন কানে চেপে হ্যালো বলল। ওপাশ থেকে তাড়া দিয়ে বললেন নাজমিন বেগম নাস্তা করার কথা। নুসরাত আচ্ছা বলে ফোন রাখলো। বারান্দার দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। দরজার সামনে টানা পর্দার জন্য আরশের বাহিরে দাঁড়িয়ে থাকার অবয়ব দেখা যাচ্ছে। নুসরাত পর্দা সরাতেই দেখলো তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। পকেটে অগোছালো ভঙ্গিতে কিছু খুঁজে চলেছে। হাত থরথর করে কাঁপছে। পকেট হাতড়ে চুইংগাম বের করে তাড়াতাড়ি প্যাকেট খুলে মুখে ঢুকালো। ঠোঁট চেপে সামনের দিকে তাকিয়ে কপালে হাত চেপে ধরল। নুসরাত আরশের এমন অস্বাভাবিক আচরণের মানে খুঁজে পেল না। পর্দার বাহিরের দিকে মাথা দিয়ে বলল, এমন অস্বাভাবিক আচরণ করার মানে কি? আরশ কেঁপে উঠল। নুসরাতের দিকে চোখ তুলে চাইল না। অগোছালো চোখে আশেপাশে তাকিয়ে বলল, কিছু না। নুসরাত কপালে ভাঁজ ফেল। আরশকে টেনে নিজের দিকে ফিরিয়ে আনলো। আরশ নুসরাতের দিকে না তাকিয়ে সামনের দিকে চোখ রাখল। নুসরাত দু হাতের মধ্যে আরশের মুখ চেপে ধরল। হাতের চাপে পুরুষালী গাল আর ঠোঁট ফুলে উঠল। আরশ তাকালো না সামনের দিকে। চোখ স্থির রাখলো সামনে জনমানবহীন জায়গার দিকে। কি হয়েছে? পর্দার এখানে দাঁড়িয়ে কি করছিলেন? কিছু করছিলাম না। কিছু তো করেছেন, না হলে এমন অস্বাভাবিক আচরণের মানে কি? নুসরাত ভ্রু কুঁচকাল। তারপরের সেকেন্ডে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। মাথা নাড়িয়ে বলল, ও বুঝেছি, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে স্টক করছিলেন। তেমন কিছু করিনি। নুসরাত চোখ ছোট ছোট করে হাসল। আরশের কাঁধে থাপড় মেরে বলল, আপনি আমাকে গাধা পেয়েছেন? এখানে দাঁড়িয়ে যে আমার কাপড় চেঞ্জ করা দেখছিলেন তা কি আমি জানি না? মনে করছেন আমাকে কানা পেয়েছেন? আরশ নুসরাতের কথার উত্তর দিল না। নিজের অস্থিরতা লুকিয়ে রুমের ভেতরে আসলো। নুসরাত বকবক করতে করতে আরশের পেছন পেছন আসলো। আরশ নুসরাতের কোনো কথার উত্তর দিল না। পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে গেল। ছে, আমি একজন পারভার্টের সাথে সংসার করছি যে বউয়ের কাপড় চেঞ্জ করা লুকিয়ে রাখে। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। দেখতে চাইলে সরাসরি দেখবেন। এভাবে লুকিয়ে দেখে নিজেকে চোর প্রমাণ করার মানে আছে? ভালো মানুষ হয়ে যান, এখনো সময় আছে। আরশ কথা না বলে পা চালিয়ে এগিয়ে গেল ডাইনিং হলের দিকে। নুসরাত আবল তাবল বকতে বকতে যেতে লাগলো আরশের পেছন পেছন। নুসরাতের এসব লিমিটলেস কথা শুনে আরশের লজ্জায় গাল লাল হয়ে গেল। আজ দুই টেবিল একসাথে করে ফ্যামিলির সবাই বসেছে। আরশ খাবার খাওয়ার মাঝখানে হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করলো। পাপা, আগামীকাল আমার একটা বিজনেস মিটিং আছে। ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করা সম্ভব না।
ডেট পেছনে নাও। আগামীকাল করা জরুরি, তাই আজই আমি রওনা দিয়ে দিব সিলেটের উদ্দেশ্যে। ক্যান্সেল করে দাও। এটা করলে বিজনেসে লস হবে। হলে হোক, ক্যান্সেল করে দাও। করা সম্ভব না। হেলাল সাহেব আর আরশের মধ্যে অনেকক্ষণ ক্যান্সেল করা আর না করা নিয়ে তর্ক বিতর্ক হলো। জাইন অবস্থা বেগতিক দেখে গলা ঝেড়ে কাশল। হেলাল সাহেব কথা বলা বাদ দিয়ে জাইনের দিকে তাকালেন। জাইন পানি খেয়ে হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমারও সিলেটে কিছু কাজ আছে, আমাকেও আজ রাতে রওনা দিতে হবে। আপনারা 2-3 দিন থেকে এনজয় করে ফিরে আসেন ততদিনে। জাইনের কথাগুলো আগুনে কেরোসিন ঢালার মতো হলো। হেলাল সাহেব ছ্যাত করে জ্বলে উঠলেন। হাতে থাকা বাটার নাইফ দূরে ছুঁড়ে ফেললেন। হ্যাঁ, যার যা ইচ্ছা করো, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, এখন আমার দাম দেবে নাকি? যাও যাও, নিজেদের কাজে যাও। কষ্ট করে আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। চলে যেতে সেখানে, আমার কি? আমি তো মরে গেছি। এই তুই এতদিন সত্যি কথা কইলি, সত্যিটা হইল কি আর তুই বুইড়া হইয়া গেছস। হ্যাঁ, করো না, যে যার কাজে যাও, আমার কি? আমরা আমাদের সময় হলে এমনিই ফিরে আসবো। আরশ উঠে দাঁড়িয়ে মুখ মুছল টিস্যু দিয়ে, হাত মুছে নিয়ে বলল, তাহলে আজ বিকেলে বেরিয়ে যাব। ভাইয়া লাগেজ গুছিয়ে নিও। আরশ বড় বড় পা ফেলে হেঁটে গেল। যেতে যেতে বলল, সে লাগেজ গোছা, না হলে পরে গোছানোর সুযোগ পাবি না। নুসরাত ব্রেড মুখে দিয়েছিল। চোখ মুখ উল্টে বলল, আমি যাব নাকি যে লাগেজ গোছাবো? চুপচাপ আয়। নুসরাত মুখ ফুলিয়ে বলতে নিল, আমি যাব না। নাসির সাহেবের দিকে চোখ পড়তেই দেখলো কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন তার দিকে। ঠোঁটে হাসির লেশ মাত্র বিদ্যমান নেই। নিজের কথা গলায় আটকে ব্রেড খেতে লাগলো। মিনমিন করে বলল, নাস্তা করে আসছি। সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে, সেখান থেকে ফ্লাইটে যাবে সিলেট। 1 ঘন্টা 15 মিনিট পার হওয়ার পর ফ্লাইট এসে ল্যান্ড করলো সিলেটে। তখন চারিদিকে মাগরিবের আজানের প্রতিধ্বনি। নিজ নিজ লাগেজ নিয়ে সকল প্রসেস শেষ করে বেরিয়ে আসলো। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকালবেলা ইসরাত জাইনের রুমে যাচ্ছিল। করিডর পাশ দিয়ে গিয়ে আবার ফিরে আসলো। চোখে চেনা পরিচিত কারোর মুখ ভেসে উঠল। যখন দেখলো মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, ইসরাত ঝড়ের গতিতে এগিয়ে গেল। চোখ মুখ ছোট ছোট করে গিয়ে ছেলেটার পাশে দাঁড়ালো। ছেলেটা ততক্ষণে থেমে গিয়েছে মেয়েটাকে ধাক্কা দেওয়া থেকে। ইসরাতকে দৌড় দিয়ে আসতে দেখে ইসরাত ঝড়ের গতিতে এসে মেয়েটাকে ধাক্কা মেরে দূরে সরালো। মেয়েটা ছিটকে গিয়ে পড়লো পিচঢালা কংক্রিটের মাঝে। ইসরাত মেয়েটার চুল টেনে ধরলো, ঠাস ঠাস করে থাপ্পড় মারল। এক এক থাপ্পড়ে মেয়েটা উল্টে গিয়ে পড়লো কংক্রিটের মাঝে। নাক মুখ ছেঁচে গিয়ে অবস্থা যা তা হলো। ইসরাতের তবুও মায়া হলো না। চুল টেনে ধরে বলল, তুই বিদেশ থেকে এখানে চলে এসেছিস? ইসরাতের কথায় উত্তর দিল না। জাইনের দিকে তাকিয়ে বলল, বেবি আমাকে বাঁচাও, এই পাগল আমাকে মেরে ফেলবে। জাইন পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল আরাম করে। ঠোঁট বাঁকা করে হাসলো, ঠোঁট কামড়ে বলল, যে জিতবে সে আমাকে পাবে। ইসরাত বেবি বলায় আরও রেগে গেল। এমিলিকে থাপড়াতে থাপড়াতে গাল লাল করে ফেললো। চুল টেনে ধরে বলল, এই দামড়া বেটাকে তোর কাছে বেবি মনে হচ্ছে? এতই যদি বাচ্চা লাগে তাহলে ফিটিং করিয়ে দে। জাইন চোখ মুখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি বলে, তার বউ? ছ্যা, কি অশ্লীল বউ তার। ইসরাতকে ধাক্কা দিতে চাইলো এমিলি। ইসরাত ঠুস ঠুস করে আরো কয়েকটা দিল। সেদিনের সেই শোধ সব আজ তুলে নিল। একটা থাপ্পড় মেরেছিল, আজ 10টা ফিরিয়ে দিল। বেবি দেখো না এ আমাকে কিভাবে মারছে। এই একদম আমার জামাইয়ের দিকে নজর দিবি না, চোখ তুলে কাবাডি খেলবো একদম। চোখ নামা। আর বেবিকে, হ্যাঁ তুই ওর মা লাগিস যে বেবি বলে লাগিয়ে ডাকছিস তুই? এমিলিকে চোখ নামাতে না দেখে ইসরাত চোখে থাপ্পড় মেরে বসলো। জাইনের থেকে চোখ ফিরিয়ে ইসরাতের চুল চেপে ধরলো এমিলি। ইসরাতও টেনে ধরলো। জাইন আতঙ্কিত চোখে তাকিয়ে দৌড়ে গিয়ে এমিলির হাত ছাড়িয়ে নিল ইসরাতের চুল থেকে। 2 হাত দিয়ে চেপে ধরলো ইসরাত এমিলিকে। মাথা দিয়ে ধুমধুম করে এমিলির নাকে মারলো। এই আমার বউকে মারবে না, নাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আসবে? ইসরাত হাঁপিয়ে গিয়ে উঠে গেল। শ্বাস নিতে যাবে, আবারও দেখলো এমিলি গিয়ে জাইনকে জড়িয়ে ধরেছে। জাইন, আমি আর তুমি মিলে সুন্দর একটা সংসার সাজাবো। এই পিশাচকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আমরা ফ্রান্সে সেটেল হয়ে যাব, আর আমার সব সম্পত্তি তোমার নামে করে দিব। ইসরাত হাঁ করে তাকিয়ে রইল। জাইন ধাক্কা দিয়ে এমিলিকে নিজের থেকে সরালো, সাথে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে উল্টে গিয়ে পড়লো দূরে। নাক মুখ দিয়ে রক্ত বের হলো এমিলির। নুসরাত ঘুমেছিল। এত হইচই শুনে সবার
শেষে এসে হাজির হলো বাগানে। সৌন্দর্য বর্ধনের জন্য রাখা পাথর ইসরাত হাতে তুলে নিল। নুসরাত কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। ফ্যাকাশে কালার একটা মেয়েকে রক্তাক্ত দেখিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। ইসরাতকে পাথর নিয়ে আসতে দেখে রক্তাক্ত মেয়েটাকে গিয়ে পেছন থেকে চেপে ধরল। ইসরাত পাথরটা নিয়ে আসলো এমিলির মাথা ফাটানোর জন্য। নুসরাত পেছন থেকে চেপে ধরতে এমিলি আতঙ্ক নিয়ে তাকালো। ইসরাত পাথর এমিলির দিকে ছুঁড়ে মারার আগেই জাইন ইসরাতের 2 হাত চেপে ধরে কাঁধে তুলে নিল। ইসরাত ছটফট করলো পাথর মারার জন্য। জাইন ছাড়লো না। মাথা ফাটিয়ে দিলে আরো সমস্যা বাড়বে। ভেতরে যেতে যেতে বলল, আরুষ, এটাকে হ্যান্ডেল কর। ইসরাত তবুও পাথরটা ছুঁড়ে মারল। একটু দূরে গিয়ে পড়লো পাথরটা। আরশ মাথা নাড়ালো জাইনের কথায়। এমিলি চোখ মুখ কুঁচকে বলল, হেল্প এনিয়ন, হেল্প মি। এই পাগল মেয়ে আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। নুসরাত মাথায় গাঁটটা মারলো এমিলির। চোখ মুখ বিরক্তির রেশ এনে বলল, বাঁচাও কি? বাঁচাও বল। আরো হতভম্ব। এটা তো সিরিয়াস মোমেন্টে দাঁড়িয়ে স্পেলিং শেখাচ্ছে। আরুষ মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নুসরাত সুযোগ পেয়ে এমিলিকে ধুমধাম করে মারল। তারপর ইসরাতের হাতের নেওয়া পাথরটা নিয়ে আসলো মাথা ফাটানোর জন্য। অনেকদিন হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হয় না। আজ নুসরাত সুযোগ পেয়েছে এমিলিকে পিটিয়ে ছাল তুলবে। আরুষ চোখ বড় বড় করে দৌড়ে এগিয়ে গেল নুসরাতের দিকে। হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল পাথরটা। বোন ভাগো, নইলে এই 2 বোন আজ তোমাকে মেরে তোমার গডের কাছে পাঠিয়ে দেবে। হাউ নাইস ফর ইউ, ইউ আর সো বিউটিফুল ব্রাদার। এই শালি, আমার জামাইয়ের দিকে নজর দিস, ডাইনির ঘরের ডাইনি। নুসরাত আরশের হাত থেকে পাথর টান মেরে নিয়ে ছুঁড়ে ফেললো এমিলির দিকে। নিশানা চুকে গেল। এমিলি ভাগলো। কোন পাগলের বাড়িতে গেছি? গড হেল্প মি। আমি আর জীবনে এসব বাঙালি মানুষের দিকে নজর দিব না। আজকের মতন বাঁচিয়ে নাও। জাইনের বাচ্চা, ছাড় আমায়। আজ আমি এই এমিলিকে দেখে নিব। ওর একদিন কি আমার একদিন। জাইন ইসরাতকে রুমে এনে সোফায় বসালো। ইসরাত ছোটাছুটির চেষ্টা করলো। জাইন হাত দিয়ে চেপে ধরলো ইসরাতের 2 হাত। ইসরাত, তুমি এরকম বিহেভ কেন করছো? এই তুই আমার কাছ থেকে কি রকম বিহেভিয়ার আশা করছিস? হ্যাঁ, আমার সামনে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, আর আমি দাঁড়িয়ে তামাশা দেখবো? চুমু খায়নি। ইসরাত হাত ছাড়িয়ে নিয়ে জাইনের কলার টেনে ধরে নিচের দিকে নিয়ে আসলো। তুই চাচ্ছিস ও তোকে চুমু খাবে? লিসেন মিস্টার জাইন, ইটস ইউর মিস্টেক। ইউ মেড মি ফল ইন লাভ উইথ ইউ, সো জাস্ট শাট আপ অ্যান্ড হ্যান্ডেল মি। ইসরাত আর কিছু বলতে নিবে মুখ খুললো। জাইন ইসরাতের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরলো। ইসরাত হঠাৎ এমন আক্রমণে তাল হারিয়ে পেছনে সরে গেল। জাইন ঠোঁট থেকে ঠোঁট সরালো না। ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে সমান তালে পেছনের দিকে গেল। ইসরাত হাত দিয়ে জাইনের পিঠ খামচে ধরল। জাইন খামচির জন্য ইসরাতের 2 হাত চেপে ধরলো সোফার সাথে। জাইন চুমু থামিয়ে ইসরাতের চোখের দিকে তাকালো। তোমার সৌন্দর্য প্রকাশের কোনো সংজ্ঞা আমার জানা নেই। তুমি পরীর চেয়েও সুন্দর। জাইন কথা শেষ করে প্যান্টের বেল্ট খুলতে লাগলো। ইসরাতের হাত বেল্ট দিয়ে বাঁধতে বাঁধতে ইসরাতের দিকে তাকালো। ক্যান আই ডু ইট? তুমি যদি সম্মতি দাও তাহলে আমার ঠোঁটে চুমু খাও। ইসরাত মাথা নামিয়ে চুমু খেলো। জাইন নিজের উত্তর পেয়ে গিয়ে ইসরাতের কাছে এগিয়ে গেল। আবারও ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল। শরীরের ভাঁজে একত্রিত হলো 2 নারী দেহ ও পুরুষ দেহ। ইসরাত ফিসফিস করে বলল, বিছানায় চলুন। অতটুকু যাওয়ার সাধ্য নেই বউ। ইসরাত লজ্জায় অন্যদিকে তাকাতে নিবে জাইন ইসরাতের কানে বিড়বিড় করে বলল, ফোকাস অন দিস, হোল্ড মাই শার্ট বেব। ইসরাত জাইনের শার্ট চেপে ধরল। জাইনের কানে ফিসফিস করে বলল, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, ছাড়ুন। জাইন ঠোঁট ছাড়ল না, আরো শক্ত করে চেপে ধরল আঙ্গুলের সাহায্যে। কিছুক্ষণ পর জাইনের চাপা গোঙানির স্বর আসলো ইসরাতের কানে। জাইন ফিসফিস করে বলল, ইউ আর অ্যাবাউট টু এন্ড টুডে। ইসরাত রাগান্বিত গলায় বলল, ফাক ইউ। এটা তুমি বলছো কেন? এটা আমি বলবো। শাট আপ। জাইন হেসে উঠল। ইসরাত জাইনের পিঠে মারতে চাইল, কিন্তু হাত বাঁধা থাকার জন্য মারতে পারল না। 1 মাস পরের কথা। প্রকৃতিতে আজ স্নিগ্ধ বাতাস বইছে। চারিদিকে মাতাল করা পরিবেশ। সবাই রমজানের বাজার করতে ব্যস্ত। আজ রাতে সেহরি করার পর আগামীকাল থেকে রোজা। রোজা উপলক্ষে সৈয়দ বাড়িতে এক প্রকার হই হুল্লোড় শুরু হয়েছে। পরিবারের 4 কর্তা মিলে বাজারে গিয়েছেন বাজার করতে। তাদের সাথে যোগ দিয়েছেন ইরহাম, জায়ান, জাইন আর আরশ। দল দল বেঁধে সৈয়দ বাড়ির সবাই বাজারে হাজির। প্রথমবারের মতো হেলাল সাহেবের 3 ছেলে বাজারে এসে স্তব্ধ।
জাইন কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে দেখলো বাজারের অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় রাস্তা গর্ত হয়ে পানি জমে আছে। মাছের বাজার সামনে হওয়ায় মাছের আষ্টে গন্ধ এসে নাকে লাগছে, আর এই গন্ধে পেট গুলিয়ে বমি চলে আসছে। জায়গায় জায়গায় ময়লার স্তূপ। আনহাইজেন পরিবেশ দেখে জাইন ভেতরে যেতে চাইল না। সোহেদ জাইনের দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আছে কেন সে? জাইন হাত বুকের কাছে আড়াআড়ি ভাঁজ করে বলল, আপনারা চাইলে সবে যেতে পারতেন, লোকাল বাজারে কেন? চলুন গ্রসারি শপে চলে যায়, ওখানে পরিবেশ ভালো। জাইনের কথায় হেলাল সাহেব তির্যক নয়নে তাকালেন, গলার স্বর উঁচু করে বললেন, এটা ফ্রান্স নয় যে গ্রোসারি শপে ফ্রেশ জিনিস পাবে, এটা বাংলাদেশ। এখানে লোকাল বাজার থেকে ফ্রেশ খাবার দেখে নিতে হয়। আরশ গম্ভীর গলায় ছোট্ট করে উত্তর করলো। আমার জানা মতে বাংলাদেশের সব খাবারই ফরমালিন ব্যবহার করা হয়। জায়ান আরশের কথা নিজের কথা দিয়ে জোড়াতালি দিয়ে পুরো কথা পূর্ণ করলো। মাছ, সবজি, মুরগি, গরুর গোস্ত সব কিছুতেই তো ফরমালিন ব্যবহার করা হয়, তাহলে এখানে আপনি কিভাবে ফরমালিনযুক্ত খাবার খাবেন? তাহলে তোমরা 3 ভাই মিলে একটা ফার্ম দিয়ে দাও, যেখানে ফরমালিন মুক্ত গোস্ত পাওয়া যাবে, সাথে চাষ করে ফেলো। হেলাল সাহেবের বিদ্রুপমূলক কথা শুনে 3 ভাই জল ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। সোহেব হেলাল সাহেবকে বোঝানোর স্বরে বললেন, ধীরে কথা বলতে। হেলাল সাহেব চোখ রাঙানি দিলেন সোহেবকে। হেলাল সাহেবের চোখ রাঙানি খেয়ে সোহেব আর কোনো কথা বললেন না। বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন সবজি বাজারের দিকে। নুসরাত আর ইসরাত মিলে লোকাল বাজারে আসছিল কিছু কাপড় কেনার জন্য। ইসরাত নুসরাতের হাত ধরে হাঁটছে, এমন হাঁটা দেয় 1 সেকেন্ডের ভেতরে দৃষ্টি সীমানার বাহিরে চলে যায় এই মেয়ে। ইসরাতকে নাক ফুলিয়ে হাঁটতে দেখে নুসরাত ততটা পাত্তা দিল না। নুসরাত পা চালিয়ে হাঁটতে লাগলো। ইসরাতের হাত ধরে এক প্রকার টেনে টেনে নিয়ে গেল নিজের সাথে। গজ কাপড়ের দোকানে ঢুকলো নুসরাত। ইসরাত পেছন পেছন ধীরে সুস্থে ঢুকলো। নুসরাতকে ফিসফিস করে বলল, বোন, এই নিয়ে 7 নাম্বার দোকানে ঢুকেছিস, এবার ভালো করে একটু বার্গেনিং করিস। এমন প্রাইস বলিস না যাতে লজ্জায় আমার মাথা কাটা যায়। আমার বাপের এত টাকা নেই যে আমি দয়ালু হয়ে যত টাকা বলবে তত দিয়ে দিব। নুসরাত কাপড় বের করে বার্গেনিং করতে শুরু করলো। ইসরাত বিরক্ত হয়ে দুজনের কথার মাঝে বলল, গজ 75 টাকা দিয়ে দিবেন। দোকানদার রাজি হয়ে গেলেন। নুসরাত ইসরাতের দিকে চোখ রাঙিয়ে তাকালো, দাঁত দিয়ে দাঁত চাপলো। ইসরাত নুসরাতের দিকে না তাকিয়ে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিল। দুজনেই দোকান থেকে তর্কাতর্কি করতে করতে বের হলো। ইসরাতকে বলল নুসরাত, আমি এই কাপড় 70 টাকা দিয়ে কিনতে পারতাম। 5 টাকা বেশি দিয়ে কিনেছিস তো কি হয়েছে? 10 গজ কিনেছি, 5 দিয়ে 10 গুণ কর, 50 টাকা লস হয়ে গেল। কিপটে কোথাকার, আব্বার মতো কিপটে হয়েছিস। আমি কিপটে না, আমি টাকা সংরক্ষণ করছি। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি। ইসরাত আর নুসরাত বাজার থেকে বের হতেই দেখলো তরকারি বাজারের দিক থেকে দলবল বেঁধে হেলাল সাহেব বের হয়ে আসছেন। হেলাল সাহেবের সাথে তাল মিলিয়ে আসছেন সবাই। শুধু সোহেদ আর সোহেব ছাড়া এখানে সবাই উপস্থিত। নুসরাত যখন সোহেবকে দেখলো তাদের থেকে উল্টো দিকের রাস্তা দিয়ে আসছেন, নুসরাত এক প্রকার ইসরাতকে ধাক্কা মেরে অন্য গলির রাস্তার দিকে পাঠিয়ে দিল। সতর্ক গলায় বলল, চাচু চাচু। নিজে ভাগলো ইসরাতের বিপরীত গলির দিকে। সোহেদ এসে দাঁড়ালেন। আশেপাশে তাকালেন। নুসরাত আর ইসরাতের মতো কাকে যেন দেখেছিলেন এখানে দাঁড়িয়ে থাকতে। আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সোহেদ মনে করলেন মনের ভুল, তাই গলার আওয়াজ বাড়িয়ে ভাইকে ডেকে সামনের দিকে চলে গেলেন। নুসরাত বের হলো উনি যেতেই। ইসরাতকে গিয়ে দেখলো কাচুমাচু হয়ে এক পাশে দাঁড়িয়ে থাকতে। নুসরাতকে দেখে ধমকে উঠল, বলেছিলাম না মলে চল, এবার ধরা খেলে কি হতো? আব্বু দেখলে তো এখানেই থাপড়ে লাল করে ফেলতো। নুসরাত কথা বলল না, কপালে ভাঁজ ফেলে বড় বড় পা ফেলে এগিয়ে গেল। নুসরাতের হাতে হঠাৎ টান পড়তে নুসরাত চোখ ছোট ছোট করে পেছনে তাকালো। ইসরাত অসহায় চোখে তাকিয়ে বলল, বাড়িতে চলে যাই চল, আব্বু দেখলে মার খাবো। আয়, আমি আছি, সামলে নিব, কিছু হবে না। কিছু হলে দায়ভার আমার সাথে এসেছিস, যা হবে তার দায়ভার আমার, ওকে? ইসরাত তবুও নড়তে চাইল না। নুসরাত ইসরাতের হাত টেনে নিয়ে গেল। গলি থেকে বের হতেই সোহেবের মুখোমুখি হলো। সোহেব আর তারা বিপরীত রাস্তা, ওদের মধ্যে শুধু রাস্তার ডিস্টেন্স। সোহেব রাস্তার ধারে দাঁড়িয়ে কমলা কিনছেন। নুসরাত ইসরাতকে নিয়ে টেনে দোকানের ভেতর দিয়ে ঢুকে মেইন বাজারে বের হলো। হেঁটে হেঁটে যেতেই দেখলো নাসির সাহেব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে
কারোর সাথে কথা বলছেন। নুসরাত উল্টো পথ ধরতে গিয়ে সামনাসামনি হলো জাইন, ইরহাম আর আরশের। দুজনের হাতে বাজারের ব্যাগ। ঘেমে নিয়ে কাপড় জবজবে হয়ে গিয়েছে, চোখে মুখে ক্লান্তির ছাপ ভেসে উঠছে। নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে এলো অস্বাভাবিক বিরক্তির স্বর। জাইনের সাথে ইসরাতের চোখাচোখি হতে জাইন ভ্রু উচালো। ইসরাত মাথা নাড়িয়ে কিছু না বলে মাথা নাড়ল। নুসরাত বুকে আড়াআড়ি হাত বেঁধে দীর্ঘশ্বাস ফেলল। পুরো বাড়ি শুদ্ধ মানুষ নিয়ে আসছে বাজারে, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে বাজার করছে। একেবারে হয়ে গেল রোজার বাজার, তার সাথে নুসরাতেরও ভর্তা। কি ভাগ্য, দুজনের কাছ থেকে বেঁচে এসে এদের কাছে ধরা খেতে হলো। আরশ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। নুসরাত বোরকার সাথে হিজাব পরেছে। হিজাব পরার কারণে শ্যামলা মুখটা আলগোছে বের হয়ে আছে হিজাবের ওপর। মুখে প্রসাধনী ছোঁয়া নেই। বাজারে হাঁটার জন্য মুখ লাল হয়ে গিয়েছে। আরশ পর্যবেক্ষণ করা শেষ করে তাকিয়ে রইল গম্ভীর চোখে। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে গেল। ইসরাতের শোনার মতো করে বলল, আমার পারমিশন না নিয়ে আসছো, বাড়ি আসো, পানিশমেন্ট পাবে। আরশও মুখ গম্ভীর করে পা বাড়ালো সামনের দিকে। নুসরাতের পাশ ঘেঁষে যাওয়ার সময় বলল, বাড়ি আয়, তোর ব্যবস্থা নিচ্ছি। কাকে জিজ্ঞেস করে তুই লোকাল বাজারে আসছিস? নুসরাতের কোনো নড়চড় নেই। দেখে মনে হলো জড়বস্তু হয়ে গিয়েছে। ইসরাত নুসরাতকে টেনে নিয়ে গেল। আর কাপড় কেনার দরকার নেই, বাড়ি চল। নুসরাত বাড়িতে পৌঁছানোর পর দেখলো বাড়ির পরিবেশ থমথমে। সবাই ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে গম্ভীর মুখ করে বসে আছে। ইসরাত ভয়ে ভয়ে ঢোক গেল। নুসরাতের দিকে অসহায় চোখে তাকালো। ইসরাতের বুকের ভেতর ধরাস ধরাস করছে। নুসরাত ইসরাতের তাকানোর মানে বুঝতে পারলো। নিজের মনের ভয় লুকিয়ে ভেতরে প্রবেশ করলো। কারোর দিকে তাকানোর প্রয়োজন না মনে করে বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে যেতে লাগলো। যেতে পারলো কোথায়? নাসির সাহেব নুসরাতকে পেছন থেকে রাগী গলায় ডেকে উঠলেন। নুসরাত নাসির সাহেবের দিকে ফিরতে ফিরতে ইসরাতের উদ্দেশ্যে গলা নামিয়ে বলল, তুই যা, আমি সামলে নিব। ইসরাত গেল না, ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল। ইসরাত নুসরাতের কিছুটা সামনে হওয়ায় নুসরাত টেনে ইসরাতকে নিজের পেছনে নিয়ে গেল। নুসরাত নাসির সাহেবের দিকে চোখ তুলে তাকালো। কোথায় গিয়েছিলে ইসরাত? ইসরাত ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে ইসরাতকে নিজের পেছনে দাঁড় করিয়ে ঢাকতে চাইল। আব্বা যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। নাসির সাহেব শানিত চোখে তাকালেন নুসরাতের দিকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, যাকে জিজ্ঞেস করেছি সেই উত্তরটা দেবে। ওকে কেন জিজ্ঞেস করবেন? আমি ওকে নিয়ে গিয়েছি, তাই আমার কাছে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন। তর্ক করছো আমার সাথে? যা আপনি ভাববেন তাই। দরজার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিলেন বাড়ির কর্তীরা। রোহিণী কখন থেকে ধাক্কাচ্ছে নাজমিন বেগমকে সামনে যাওয়ার জন্য। নাজমিন বেগম ফিসফিস করে বললেন, এখন আমি গেলে আরও রাগ চড়ে বসবে। বড় ভাবি আপনি যান, আপনি সামনে গেলে আপনাকে মানবেন উনি। লিপি বেগম এগিয়ে আসলেন বাহিরে, চুপচাপ এক পাশে এসে দাঁড়ালেন। নাসির সাহেব নুসরাতের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেললেন। এক পা এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, আমার হাতের থাপ্পড় অনেকদিন পরে নিগালে, তাই এত বেয়াদব হয়েছ। থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব। কে তোমাকে বলেছে লোকাল বাজারে যেতে? তোমার মা? নুসরাতের গলার আওয়াজ নাসির সাহেবের থেকে আরো উঁচু হলো। সবাই চুপচাপ বসে বাপ মেয়ে তর্ক দেখছেন। আম্মাকে টানবেন না আমাদের মাঝে। আমার প্রয়োজন ছিল তাই আমি গিয়েছি। তোমার কি প্রয়োজন ছিল বলো শুনি। নুসরাত মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। নাসির সাহেব একই প্রশ্ন দুইবার জিজ্ঞেস করলেন, কিন্তু নুসরাত স্থির। সে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কি প্রয়োজন ছিল? উত্তর দিবেন, আমি অন্য ব্যবস্থা নিব। আপনাকে বলতে বাধ্য নই। কথা শেষ হওয়ার আগেই গালি থাপ্পড় বলল পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে। লিপি বেগম কেঁপে উঠলেন। জাইন বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সে ভাবেনি চাচা থাপ্পড় মেরে বসবেন। সোহেদ আর সোহেব নড়লেন না। আরশ চুপচাপ মাথা নিচু করে বসে রইল। হেলাল সাহেব চিৎকার দিয়ে উঠলেন, নাসির, গাধার মতো আচরণ করছিস কেন? থাপ্পড় মারলি কেন? বুঝিয়ে কথা বলা যায় না? জায়ান গিয়ে নুসরাতকে সরাতে চাইল নুসরাতের জায়গা থেকে। নুসরাত নড়ল না, এক জায়গায় দাঁড়িয়ে রইল রোবটের মতো। হেলাল সাহেবের কথার উত্তর দিলেন নাসির সাহেব তীব্র ক্ষোভ নিয়ে। আমরা বাপ মেয়ের বিষয়ে কেউ কথা না বললেই ভালো। বেয়াদব হয়েছে উনি। দুদিন পর পর থাপ্পড় গালে না পড়লে উনি ঠিক হবেন না। এরপরে নাসির সাহেবের কথার বিপরীতে আর কোনো কথা বললেন না হেলাল সাহেব। মুখ বন্ধ করে সোফায় চুপ করে বসে গেলেন। ইরহাম আরশের কানে কানে বলল, ছোট ভাইয়া, এটা না বললেও আপনি পারতেন। আরশ মাথা নিচের দিকে দিয়ে বসে রইল, চোখ তুলে তাকালো না। আমি কিছু বলিনি,
চাচা নিজে দেখেছে ওকে বাজারে। নুসরাতের গালে আরেকটা থাপ্পড় পড়ল। নুসরাত গালে হাত পর্যন্ত দিল না, ব্যথায় টনটন করে উঠল গাল। তবুও মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। গালে স্পষ্ট 5 আঙ্গুলে দাগ বসে গেছে। নুসরাতের কণ্ঠনালী ঠেলে কান্না আসলো, তবুও কান্নার টেনে আটকালো। নাসির সাহেবের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাকেই মারুন, আর কাউকে পান না তো হাতের কাছে। যে আমাকে পেল ধুম ধুম করে মেরে দিল। যাকে নরম পেলেন আপনারা তার উপর গরম দেখালেন। যা করার করে নিন, আর তো পাবেন না কাউকে। আমি বাজারে গিয়েছি, বেশ করেছি। আমার যা ইচ্ছা তাই করব। আমি নিয়ে গিয়েছি আপনার মেয়েকে। সব দোষ আমার। এই বাড়ির বাচ্চারা বেয়াদবি শিখছে আমার জন্য। সব কিছুর জন্য আমি দায়ী। খুশি? শব্দ স্বীকার করে নিলাম। নুসরাত 2 হাত নাসির সাহেবের সামনে এনে বলল, আমাকে মাফ করে দিন। আমার মতো বেয়াদবের জন্ম দিয়েছেন, তাই আপনাকে অনেক অনেক শুক্রিয়া। আমার জন্য সৈয়দ বাড়ির সব বাচ্চারা বেয়াদবি শিখছে, এবং ভবিষ্যতে যা শিখবে তাও আমার জন্য। নুসরাত পায়ের জুতো খুলে উড়িয়ে ফেলল রাগে। হাতের কাছে কিছু পেল না, তাই মাথার হিজাব টেনে খুলে ঢিল মেরে দূরে ফেলল। পায়ের কাছে ডাস্টবিন পেয়ে সেটা এক লাথি মেরে দিল। ডাস্টবিন উড়ে গিয়ে দূরে পড়ে ফেটে গেল। সিঁড়ি দিয়ে ওপরের দিকে গেল গটগট শব্দ করে। রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করলো। রুমের দরজার ওপর সব রাগ ভাঙল। দরজা লাগানোর শব্দ বাড়ির প্রতিটা দেওয়ালে প্রতিধ্বনি হলো। তারপর দরজার মধ্যে ধূপধাপ শব্দ হলো। নাসির সাহেব শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন নিজ জায়গায়। তিনি জানেন এখন তার উপরে সব রাগ রুমের দরজার উপর লাথ মেরে মেরে শেষ করবে। রাত 3টা। সৈয়দ বাড়ির সবাই সেহরি খেতে নিচে নামলো। টেবিলে সবাই উপস্থিত থাকলেও নুসরাতের দেখা মিলল না। ইসরাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমার বোন কোথায়? আপনার বিয়ে রুমে। বের হয়নি? জি না। নাসির সাহেব আর কোনো কথা বললেন না। থমথমে মুখে সেহরি শেষ করে হাত ধুয়ে নিলেন। ফজরের আজানের আগে বাড়ির সকল পুরুষকে নিয়ে নামাজ আদায় করার জন্য চলে গেলেন মসজিদে। নাজমিন বেগম নুসরাতের দরজার বাহিরে গিয়ে নক করলেন। নুসরাতের নড়চড় পেলেন না। অনেকবার দরজা ধাক্কানো ও বলার পর রুমের ভেতর থেকে শক্ত গলায় উত্তর আসলো, আমাকে একা থাকতে দাও, সময় হলে আমি করে নিব। নামাজ পড়ে গিয়ে ঘুমাও আম্মা, আমার চিন্তা করতে হবে না। নাজমিন বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ, বাপ মেয়ের ঝাঁজ সব আমার উপর প্রকাশ করো, আর তো কাউকে পাও না। আম্মা, আমি হাঁপিয়ে উঠেছি, তুমি যাও। আগামীকাল কথা বলবো। কিছু বলে দিলে তোমার খারাপ লাগবে। যাও আম্মা, কান্নাকাটি করবে না, আমার ক্লান্ত লাগছে, দয়া করে একটু একা থাকতে দাও। নাজমিন বেগম কান্না করতে করতে সেহরি করতে চলে গেলেন। এভাবে কেটে গেল 15 রোজা। আগের মতো সবকিছু ঠিক হয়ে গিয়েছে। নিজ ধারায় সময় চলছে, তার সাথে তাল মিলিয়ে চলছে মানুষজন। বিকেল 4টা। নাজমিন বেগম নুসরাতকে হাঁক ছাড়লেন, নুসরাত, নিচে এসে কিছু খেয়ে যা, বাড়িতে কেউ নেই, পরে কেউ চলে আসবে। নুসরাত আসলো না। আরো সে রুমে বসে চিপস খেতে খেতে বলল, আম্মা, ক্ষুধা বন্ধ হয়ে গেছে, আগের মতো খাবার রুচি নেই। নাজমিন বেগম আর ডাকলেন না, চিৎকার দিয়ে বললেন, তোর যা ইচ্ছা তাই কর, পরে বলিস না খিদে লেগেছে। আরশ বাড়িতে আসলো বিকেল 5টার সময়। রমজানের মাস আসার পর থেকে আরশের রুটিন হয়ে গিয়েছে এই টাইমে বাড়িতে আসা। একে একে সবাই এসে যাবে আজানের আধ ঘন্টা আগে বাড়িতে ইফতার করার জন্য। আরশ বাজারে রুমে যেতে লাগলো। টাই গলা থেকে খুলতে খুলতে রুমে নব মোচড় মারল। নুসরাত ধরপড় করে চিপসের প্যাকেট বালিশের নিচে ঢুকালো। মনে করলো আহান এসছে। হাত দিয়ে মুখ মুছে মুখের খাবার গিলার চেষ্টা করলো। তাড়াহুড়ো করায় চিপস গলায় আটকে কাশি উঠে গেল। আরশ টাই খুলতে খুলতে নুসরাতের দিকে ভ্রুকুচকে তাকালো। নুসরাত মুখ চেপে কাশতে কাশতে চোখে জল চলে আসলো। আরশের কথার উত্তর না দিয়ে বেড সাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। আরশ হাঁ করে তাকিয়ে বলল, এই রোজা ভেঙে ফেললি কেন? তুই রোজা রাখিসনি? হায় আল্লাহ, তোর তো গোনা হবে। তুই রোজা ভেঙে পানি খাচ্ছিস? ছি ছি। নুসরাত বিরক্তি নিয়ে চোখ তুলে আরশের দিকে তাকালো। আরশ এখনো শকড থেকে বের হতে পারেনি। হাঁ করে নুসরাতের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নুসরাত পাত্তা দিল না। বালিশের নিচ থেকে চিপসের প্যাকেট বের করে টুপ টুপ করে মুখে ঢোকালো। আরশ স্তব্ধ নয়নে কতক্ষণ তাকিয়ে থাকলো। যখন মাথায় ধরল নুসরাত কি কারণে পানি খাচ্ছে, তখন নিজের মূর্খতার জন্য নিজেকে গালি দিল বলদ বলে। পরের দিন থেকে শুরু হলো নুসরাতের অত্যাচার আরশের ওপর। তার সামনে বসে খাবার খায় দাঁত কেলিয়ে কেলিয়ে। আরশ যদি বারান্দায় যায়, সেখানে নুসরাত খাবারের বাটি নিয়ে হাজির হবে।
তারপর আরশকে দেখিয়ে দেখিয়ে খাবার খাবে। আরশ যদি নুসরাতের দিকে না তাকায়, নুসরাত মুখ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। আরশ নুসরাতের এই ধরনের অত্যাচারে প্রচুর বিরক্ত। ইসরাতের সাথে সেম ঘটনা ঘটছে। প্রথম দিকে ইসরাত রোজা ভেঙে খেয়েছিল, তখন নুসরাতকে লালসা দিয়েছিল খাবার দেখিয়ে। আর এখন নুসরাত তার সামনে বসে গাপস গুপস করে সারাদিন খাবার খায়। ইসরাত যদি মুখ লুকিয়ে ফেলে, তার পাশে বসে আহা কি সুন্দর ঘ্রাণ খাবারের বলবে। নুসরাতের এই অত্যাচার শেষ হলো গিয়ে 20 রোজার দিন। ইসরাত আর আরশ 20 রোজার দিন শান্তির শ্বাস পেল। বাঁচা গেল। 24 রোজার দিন নুসরাত আর ইসরাত মাগরিবের নামাজ পড়তে বসলো এক জায়নামাজে। নুসরাত আগে নামাজ পড়তে বসায়, তার ফরজ নামাজ 3 রাকাত আগে শেষ হয়ে গেল। ইসরাত মাগরিবের ফরজ নামাজ শেষ করে টেবিলের উপর থেকে আপেল নিয়ে নুসরাতের মুখে ঢুকিয়ে দিল। নুসরাত কামড়ে কামড়ে আপেল খেতে লাগলো। মুখে আপেল থাকায় নামাজ পড়তে পারছে না সে। ইসরাত হাসতে হাসতে মেঝেতে শুয়ে পড়ল। নুসরাত কোনো রকম হাসি আটকিয়ে নামাজ শেষ করলো। ইসরাত যখন নামাজ পড়তে নিবে, নুসরাত আপেলের টুকরো ইসরাতের নাকের ডগায়, ঠোঁটে, মুখে জোর করে ঢুকিয়ে দিল। নামাজের মধ্যে ইসরাত অট্টহাসি দিয়ে উঠল। তারপর আবারও অজু করে এসে দুজন প্রথম থেকে নামাজ পড়ে শেষ করলো। নামাজ শেষে দুজনের মধ্যে মারামারি লেগে গেল। এক পর্যায়ে সেটা চুলোচুলিতে গড়ালো। ঈদের দিন সকাল সকাল ইসরাত ঘুম থেকে উঠে গোসল করলো। সৈয়দ বাড়িতে প্রত্যেকবার ঈদে এক প্রকার ঝুম লেগে যায় কার আগে কে গোসল করবে তা নিয়ে। ইসরাত গোসল করে জাইনকে ঘুম থেকে তুলে দিল গোসল করার জন্য। জাইন ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে গোসল করতে চলে গেল। গোসল শেষ করে এসে জাইন দেখলো ইসরাত চুল আঁচড়ে নিচ্ছে। জাইন ইসরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে ইসরাতের চুলের মধ্যে নাক ডোবাতেই বাহিরে নক করার শব্দ আসলো। জাইন বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। তার রোমান্টিক মুডে দফা রফা হয়ে গিয়েছে। ইসরাত মৃদু গলায় বলল, দেখুন গিয়ে কে এসেছে। আর কি আসবে? তোমার বোন আসছে। জাইন হম্বিতম্বি করে এগিয়ে গেল। আজ সে এসপার ওসপার করেই ছাড়বে এই হাতটির। দরজা খুলতেই নাজমিন বেগমের মুখ ভেসে উঠল। বাবা, তোমার চাচারা রেডি, নিচে বসে আছে। তাড়াতাড়ি যাও রেডি হয়ে, পরে ঈদের নামাজে যেতে লেট হয়ে যাবে। জাইন আসছে বলে রুমে আসলো। পাঞ্জাবি পরে, আতর লাগিয়ে, চুলগুলো সুন্দর করে আঁচড়ে, মাথায় টুপি পরে রেডি হয়ে গেল। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে ইসরাতের কপালে সফট চুমু দিয়ে বলল, আসছে। ইসরাত পায়ে হাত দিয়ে সালাম করলো। জাইনের ঠোঁটে হালকা চুমু খেয়ে হাত পেতে বলল, আবার সালামি। নামাজ থেকে আসার পর দিব। ইসরাত মাথা নাড়ল। জাইন আসছি বলে রুম থেকে বের হয়ে গেল। নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করলো। জাইন, জায়ান, ইরহাম আর আহান সবাই সবার সাথে কোলাকুলি শেষে সোসাইটির মানুষের সাথে কথা বলতে লাগলেন। একে অপরকে নাস্তার দাওয়াত দিতে লাগলেন। প্রায় 10টার দিকে বাড়ির পুরুষেরা সব বাড়িতে আসলেন। তাই রোহিণী বেগম, ঝর্ণা বেগম তাদের সেমাই, পিঠা, মিষ্টি জাতীয় খাবার দিতে লাগলেন। মা চাচিদের সাথে কুশল বিনিময় শেষ করে জাইন রুমের দিকে গেল। রুমে গিয়ে ইসরাতকে খোঁজ করলো, কিন্তু পেল না। তাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ইসরাত রেডি হয়ে রুমে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াইফি। সালামের উত্তর দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো জাইন। ইসরাতকে হালকা হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। ইউ আর লুকিং সো প্রিটি। আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে, সালাম দিন এবার। এমন সময় রুমে আহান আর আরিশা আসলো। গলার আওয়াজ বাড়িয়ে চিৎকার করে বলল। জাইন আর ইসরাত নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে নিল। জাইন গম্ভীর গলায় বলল, ভেতর আসো। আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড ছোট আপু। হালকা হেসে জাইন আর ইসরাত সালামের উত্তর দিল। ভাইয়া আমাদের সালামে দাও। জাইন কোনো কথা না বাড়িয়ে 1000 টাকার বান্ডিল বের করে আরিশা আর আহানকে দিল। ইসরাত আরিশা আর আহানের হাত থেকে টাকাগুলো নিজের হাতে নিয়ে নিল। এগুলো চাই আমার। ইসরাত তোমার জন্য আছে, ওদেরগুলো ওদের দিয়ে দাও। না, আমার ওদেরটা লাগবে। তুমি কি শিওর ওদেরটা তুমি নেবে? হ্যাঁ আমি শিওর। আমি আবার বলছি, তুমি কি শিওর? 110% শিওর আমি। এখানে কত টাকা আছে? 50,000। 50,000। আর আহান আরিশা তোমরা দুজন কিন্তু সাক্ষী। ইসরাত বলেছে সে এগুলো নেবে, তাহলে তোমারগুলো ওদের দিয়ে দিই, পরে আমাকে কিছু বলতে পারবে না। ইসরাত মাথা নাড়ল, সে কিছু বলবে না বলে। জাইন আহান আরিশার দিকে তাকিয়ে বলল, আহান আরিশা তোমরা এখানে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের সালামি।
জাহিন রুম থেকে বাহিরের দিকে গেল। কিছুক্ষণ পর জাহিন একটা বুকেট নিয়ে আসলো, যেটা $100 দিয়ে বানানো। বুকেটতে কমপক্ষে 50টার মতো $100 নোট। ইসরাত অবাক হয়ে তাকালো যখন বোধগম্য হলো এগুলো জাহিন এখন আহান আর আরিশাকে দিয়ে দিবে। তখন আহান আর আরিশা টাকাগুলো ওদের ফিরিয়ে দিল। ইসরাত লাফ মেরে জাহিনের পেট জড়িয়ে ধরল। আরিশা আর আহান তারা তাদের সালামি পেয়ে আলগোছে চলে গেল। এখন অন্য ভাইদের কাছে তারা তাদের সালামি পাবে। এবারের ঈদ বেস্ট ঈদ। এগুলো আমার। না, এখন এগুলো তোমাকে দেওয়া যাবে না। এগুলো এখন আহান আর আরিশার। ওদের এগুলোর প্রয়োজন নেই। এখন এসব বললেও হবে না। আগে জিজ্ঞেস করেছি আমি তোমাকে ইসরাত, তুমি না করেছিলে। ইসরাত জাইনের দিকে এগিয়ে গেল। জাইনের ঘাড়ে নিজের 2 হাত পেঁচিয়ে ধরে হালকা করে জাইনের গালে চুমু খেলো। হাবি, ইয়েস। গিভ মি দিস। নো। ইসরাত আবার জাইনের আরেক গালে চুমু দিল। ঠোঁট এলিয়ে হাসলো, হেসে বলল, আমারগুলো আমাকে দিয়ে দিন। আমি তো ওদেরগুলো ওদের ফিরিয়ে দিয়েছি। দিতে পারি। এর জন্য তুমি আমাকে কি দিবে? আপনি যা চাইবেন। কি চাই? আর আপনার? যখন প্রয়োজন হবে নিয়ে নেব। নাও তোমার সালামি। ইসরাত টাকার বুকেট পেয়ে খুশিতে লাফিয়ে উঠল। জাইনের 2 গালে চুমু খেলো অনেকবার। জাইন বাঁকা হেসে বলল, তুমি যদি আজ ভালো অবস্থায় রুমের বাইরে যেতে চাও তাহলে চুমু খাওয়া বন্ধ করো, নাহলে এই রুমের বাইরে যাওয়ার অবস্থায় থাকবে না। ইসরাতের লজ্জায় গা লাল হয়ে গেল। জাইনের পিঠে হালকা থাপ্পড় মেরে বলল, এসব কোন ধরনের কথা? জাইন শব্দ করে হেসে উঠল। ইসরাতের গাল টেনে দিয়ে ল্যাপটপ নিয়ে বারান্দায় চলে গেল। দীর্ঘ রমজানের মাসের পর ঈদের দেখা। এই ঈদের জন্য পুরো মুসলমান সম্প্রদায়ের লোক অপেক্ষায় বসে থাকে। যেমন রমজান আসার 1 মাস আগে রমজানের আমেজ চলে আসে, তেমনি 27 রোজার পর থেকে রোজার ঈদের আমেজ চলে আসে। নুসরাত ঈদের জন্য এত অপেক্ষা করে বসেছিল, কিন্তু ঈদের দিন তার ঘুম ভাঙল সবার শেষে, যখন বাড়ির সবাই নামাজে চলে গিয়েছে। ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে নিচে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো আরিশা মায়ের কানের গোড়ায় প্যান প্যান করছে। তাকে আগে ঘুম থেকে তোলা হলো না কেন? নুসরাত একবার তাকিয়ে কিচেনে চলে গেল। নাজমিন বেগম আর লিপি বেগম পিঠা বানাচ্ছেন, আর ঝর্ণা পিঠাগুলো তেলে ভাজছেন। নুসরাত মুখ ধোয়ার প্রয়োজন বোধ করলো না। নিজের মালিকানা থাকা কাপ নিয়ে পানি খেলো। বেসিনের মধ্যে কুলি করে মুখের মধ্যে পানি ঝাপটা দিল। ভেজে রাখা পিঠা হাতে নিতে নিতেই হাতের তালুতে গরম লাগলো, তাই গরমে হাত থেকে বাঁচার জন্য পিঠা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিল। নাজমিন বেগম এটা দেখে হাই হাই করে উঠলেন। হাত তুলে এসে নুসরাতের পিঠে কিল বসালেন। নুসরাত পিঠে হাত বুলিয়ে ব্যথাতর শব্দ মুখ দিয়ে বের করলো। নাজমিন বেগমের দিকে বিরক্তি নিয়ে তাকালো। লিপি বেগম হাত ধুতে ধুতে বললেন, ঈদের দিন মা মেয়ে মিলে মারামারি শুরু করছিস কেন? খরচরটা কি করছে দেখো বড় ভাবি, পিঠার টুল নিয়ে কাপড়ের মাঝে মুছে ফেলছে। এই দাগ কি যাবে আর? নুসরাত চোখ মুখ উল্টে কিচেন থেকে বের হয়ে গেল। পেছন থেকে নাজমিন বেগমের হুঙ্কার ভেসে আসলো, কাপড় থেকে ময়লার দাগ না ছুটলে আমি তোকে ময়লার বস্তায় ঢুকিয়ে দিব। নিজে তো কাপড় পানিতে ভিজায় আর পানি থেকে তুলে, কাপড় ধোয়ার কষ্ট কি বুঝবে? নুসরাত দেখলো আরিশা এখনো প্যান প্যান করছে, রোহিণীর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করছে। নুসরাত পেছন থেকে গিয়ে আরিশার মাথায় গাঁটটা মারল। মেয়েটা মাথায় হাত বুলিয়ে উফ শব্দ করে উঠল। নুসরাতের দিকে তাকিয়ে বিরক্তির সহিত বলল, কি হয়েছে, মারছো কেন আপনি? বেয়াদবি করছিলি কেন? তুমি তো মেজো আব্বুর সাথে তর্ক করো, তাহলে তখন বেয়াদবি হয় না? নুসরাত গাল টেনে দিল আরিশার। গাল টানলো বলে ভুল হবে, গাল চেপে ধরল। বেশি কথা বলার জন্য গালে একটা চিমটি কাটলো। নুসরাত মুখ গম্ভীর করে বলল, আমি করলে ওটা অন্য বিষয়। আমি হলাম আমাদের 14 গোষ্ঠীর মধ্যে দ্য গ্রেটেস্ট বেয়াদব। সবাই আমাকে বেয়াদব নামেই চেনে, তাই ওসব তর্ক একটু আধটু করতে হয় জীবনে বেঁচে থাকার জন্য। নুসরাত নিজের বদনাম করতে গিয়ে নিজের গর্বে বুক ফুলে উঠল। নিজেই নিজেকে বাহবা দিল। সে এত ভালো কেন? বাহবা দেওয়া হলো না আর। নাজমিন বেগম পিঠে থাপড় বসালেন সেই মুহূর্তে। চোখ মুখের বিকৃতি করে বললেন, দেখো ওনার অবস্থা, নিজের কুকিরদের কথা কি গর্ব নিয়ে বলছেন, যেন অ্যামাজন জয় করে এসেছেন। তো এটা আমাজন জয় করা নয় আম্মা। সবাই তো অবেয়াদব হয়ে বেঁচে থাকতে পারে, কত মানুষ বেয়াদব হয়ে নাম কামাতে পারে। আমার জন্য আব্বা আর তুমি দুজনেই তোমার শ্বশুর বাড়িতে ভাইরাল বেয়াদবের মা বাবা হিসেবে শুকরিয়া না করে আরও চিরবির করছো আম্মা।
নাজমিন বেগম নুসরাতের ফালতু লজিক শুনতে শুনতে মাথা গরম হয়ে গেল। পা থেকে জুতো খুলে হাতে নিলেন। নুসরাত একবার তাকালো নাজমিন বেগমের জুতোর দিকে। চামড়ার স্যান্ডেল যদি পিঠে পড়ে তাহলে 2 দিন পর্যন্ত ব্যথা থাকবে। নাজমিন বেগম হম্বিতম্বি করে এগিয়ে এলেন নুসরাতের দিকে। নুসরাত দৌড়ে গেল সিঁড়ির দিকে। নাজমিন বেগমের পায়ের গতি বাড়ালো। নুসরাত পা চালিয়ে ওপরে যেতে যেতে শুনল নাজমিন বেগমের চেঁচানোর আওয়াজ। তুই গোসল কর গিয়ে যা। এই ঈদের দিনও আমাকে শান্তি দিলি না। এত কথা তুই বলিস কিভাবে? একটার কথার উত্তর এক কথায় শেষ না করে 10টা কথা বলিস। আজকের পর যদি তোকে এত কথা বলতে দেখি এই জুতো তোর পিঠে পড়বে। তোর জন্য মরে গিয়ে শান্তি পাবো না। যাও, দোয়া করে দিলাম, মরে গিয়ে শান্তি পাও। নুসরাত হেলে দুলে রুমে যাওয়ার পথে ইসরাতের রুমে একবার উকি দিল। ইসরাত কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। নুসরাতের প্রতিবিম্ব আয়নায় ভাসতেই ইসরাত পেছনে ফিরে তাকালো। মৃদু হেসে বলল, ভেতরে আসতে। এখন না, পরে আসবো। সালামি রেডি রাখ বেডি। ইসরাতের কপালে ভাঁজ পড়ল। নুসরাত ইসরাতকে ক্যাচ বলে পিঠে ছুঁড়ে মারল। ইসরাত ক্যাচ করল। নুসরাত ঠোঁট নাড়িয়ে গুড বলল, তারপর হেলতে দুলতে চলে গেল আরুষের রুমে। ইসরাত এখনো বুঝতে পারল না হলোটা কি। তারপর মাথা দুদিকে নাড়িয়ে সবকিছু ঝেড়ে ফেলল। এই পাগলের কারবারে মন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুসরাত আরুষের রুমের বাহিরে দরজার নব ঘুরিয়ে রুমে ঢুকল। সে আসলে আরুষকে ঘুম থেকে উঠে পায়নি বলে নাজমিন বেগমের পিছু লাগছিল এখন। কিন্তু পিছু লাগা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা তার চিন্তায় ছিল না। এই 2 ব্যক্তিকে জ্বালাতে তার এত মজা লাগে কেন? এই কেন এর উত্তর তার কাছে নেই। ইসরাতটাকে আগে জ্বালাতে ভালোই লাগতো, কিন্তু এখন এটা দিন দিন মহিলা হয়ে যাচ্ছে, তাই এটাকে জ্বালাতে ইচ্ছে হয় না। রাগ না করলে কি জ্বালানো যায়? একদম না। শালি বিয়ে করে অত্যাধিক ম্যাচিওর হয়ে গেছে। নুসরাত নিজের চিন্তা সাইড করে কুর্তি আর কার্গো প্যান্ট নিয়ে বাথরুমে হেলে দুলে যেতে লাগলো। 5 মিনিটের মাথায় গোসল শেষ করে কাঁপতে কাঁপতে বের হলো। বের হতে গিয়ে বাথরুমের দরজার সাথে পা আটকে ব্যথা পেল। চোখ মুখ বিকৃত করে অনুচ্চ স্বরে ব্যথা প্রকাশ করলো। চোখ মুখ কুচকে পা টেনে এসে বিছানায় বসলো। ঠোঁট চোখা করে ফু দিল ব্যথা পাওয়া স্থানে। চোখের কোণে জল জমা হলো, তা আবার নিমিষে চোখের ভেতরে উধাও হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ব্যথা স্বাভাবিক হলো, লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মাথায় বাঁধা টাওয়াল খুলল না। 1 ঘন্টার আগে খোলা যাবে না, পরে দেখা যাবে চুল থেকে পানি পড়ে কাপড় ভিজে গিয়েছে। নুসরাত একবার বারান্দায় গেল, একবার রুমে আসলো। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9:30। 15 মিনিটের মতো বিছানায় শুয়ে গড়াগড়ি খেলো। তারপর উঠে বসে মাথা থেকে টাওয়াল খুলে বারান্দায় নেড়ে দিল। আয়নার সামনে দাঁড়াতেই চোখে ভাসলো আতরের শিশি। নাকের কাছে নিয়ে সুগন্ধি টেনে নিল নাসার অন্ত্রের ভেতর। মনে মনে বলল, আহ কি সুঘ্রাণ। চোখে ভাসলো ছোটবেলা ঝাপসা কিছু স্মৃতি। নুসরাত ভাবতে লাগলো গালে হাত দিয়ে জুমার দিন নামাজে যাওয়ার সময় নাসির সাহেব আতর তার আর ইসরাতের হাতে লাগিয়ে দিতেন। তারপর নিজের হাতে লাগিয়ে দুজনের নাকে আর কপালে ডলে দিতেন। ঈদের দিনও একই কাজ করতেন। সেসব দিন এখন স্মৃতিমাত্র। কত কি বদলেছে এখন, সময় কাল যুগ সব বদলেছে, সাথে বদলেছে মানুষ। নুসরাতের চোখের কোণে জমা হলো সূক্ষ্ম জল। মাথা ঝেড়ে ফেলে দিল কথাগুলো। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। শালার মুড দিছে খারাপ করে। চুল কোনো রকম আছড়ে বিছানায় হাত পা মেলে মাঝে শুয়ে পড়ল। নিচে আহানের হইচই শোনা যাচ্ছে। হেলাল সাহেবের বড় গলার কথা কানে আসছে, সাথে শহীদের কথা কানে আসছে। চোখ বন্ধ করে শুয়ে রইল। বিড়বিড় করলো নিজ মনে মেয়েটা। আজ শ্যামলা না হয়ে যদি একটু সুন্দর হতাম তাহলে জীবনে এত ঝঞ্ঝাট থাকতো না। মায়াবী মুখ দিয়ে কি হবে? মানুষ তো সুন্দরের পূজারী। মানুষের কথা কি বলবো, নিজের ঘরের মানুষও তো তাই। নুসরাত নিজেই নিজের মাথায় থাপড় মারল এসব ফালতু চিন্তা করার জন্য। আজকে এসব চিন্তা আসতে হলো। উফ, তার মতো হাসি খুশি মানুষের এসব চিন্তা করাই ভুল। নুসরাত ঝটপট উঠে দাঁড়ালো। মুখে ফাউন্ডেশন লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে স্মুথলি মুখে ব্লেন্ড করে নিল। ঠোঁটে নোট কালার লিপস্টিক দিয়ে গালে হালকা গোলাপি ব্লাশন মেখে রেডি হয়ে গেল। চুলগুলো খোপা করে সামনে দুগাছি চুল এনে রাখলো। মাথায় ওড়না সুন্দর করে রাখলো। চোখে চশমা এঁটে পায়ের মধ্যে স্লিপার পরে নিল।
রুম থেকে গুনগুন করে বের হতে নিবে, দরজা ধরে মোচড় মারতে দরজার সামনে আরুষের সাথে দেখা হলো। নুসরাত শত্রুতা আজ সাইড করলো, মন থেকে হাসতে চাইলো, হয়তোবা হাসলো। ঠোঁটে হাসি ঝুলিয়ে দরজার সামনে আরুষের পা ধরে সালাম করে নিচে বসা অবস্থায় হাত ওপরের দিকে বাড়িয়ে দিল। আরুষ চোখ বাঁকা করে তাকিয়ে বলল, এরকম হাত পেতে বসে আছিস কেন? হাত পাততে হলে রাস্তায় যা, আমার সামনে থেকে সর। আরুষ সাইড কাটিয়ে চলে আসতে চাইল। নুসরাত দরজার চারিদিকে হাত পা ছড়িয়ে বসে গেল। আরুষের কথায় কিছু মনেই করল না। আজকের মিশন হলো কোনোভাবে রাগ করা যাবে না। আরুষ নুসরাতকে হাত পা মিলিয়ে দরজার সামনে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। চোয়াল শক্ত করে নুসরাতকে ডিঙিয়ে তার উপর দিয়ে চলে গেল। আরুষ ওপাশে গিয়ে অধর প্রসারিত করে হাসলো। নুসরাত হতভম্ব হয়ে বসে রইল। কি হলো? কিভাবে তাকে ডিঙিয়ে চলে গেল? এত বড় অপমান সে কিভাবে মেনে নিবে? মেনে নিতে হবে। সালামি পেতে হলে কত কি আত্মত্যাগ করতে হয়। এটা তেমন কি? নিজেকে বোঝ দিয়ে উঠে দাঁড়ালো। আরুষের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরুষ ভাইয়া, সালামিটা। আরুষ চোখ মুখে অবাকতা নিয়ে এসে এমন করলো যেন ও এই মুহূর্তে আকাশ থেকে পড়েছে। সে বুঝেইনি নুসরাত কিসের কথা বলছে। সালামি কি? আরে আপনাকে সালাম করলাম না, তার সালামি। ও, তুই সালাম করেছিস? হুম। কিন্তু সালাম কোথায় করলি? আমি তো শুনতে পেলাম না। সালাম করেছি, সালামি দিন। আবার সালাম কর। আগের বার কিভাবে সালাম করেছিস শুনতে পাইনি। নুসরাত চুপচাপ হজম করে নিল। তার তো আরো কাজ আছে। এখনো হেলাল সাহেব, নাসির সাহেব, সোহেদ, জায়ান, ইসরাত, ইরহাম সবার কাছ থেকে সালামি আনা বাকি। এরপরে রয়ে গেল চাচিরা। এই বেটা চক্করে পড়ে এখন লেট হয়ে যাচ্ছে। নুসরাত ঝটপট হাঁটু মুড়ে বসলো, পা ধরে সালাম করলো। আসসালামু আলাইকুম জামাই, এবার সালামিটা দিন। আরুষ সালামি দেওয়ার জন্য পকেটে হাত ঢুকালো না, হাত তুলে আরো মোড়ে ভাঙলো। ঈদের দিন সে গালাগালি করে মুখ নষ্ট করতে চায় না, তাই ঢোক গিলে আরুষের হেয়ালিপনা হজম করে নিল। দাঁত কামড়ে শ্বাস টেনে নিল। আরুষ নুসরাতের দিকে আর চোখে চেয়ে নিল, মুচকি হাসলো। রেগে যাচ্ছে নুসরাত, তার মিশন সাকসেসফুল। আরুষ মুখ আবার গম্ভীর করে পা বাড়াতে নিবে, নুসরাত পা টেনে ধরল। আরুষ পেছনে ঘুরে তাকিয়ে বলল, কি? সালামি দিন। তাহলে ঘুম থেকে ওঠার পর বললেন না কেন সালাম করার কথা? সালামি না দিলে আজ এখানে আরাফাতের ময়দান হয়ে যাবে। পা ছাড়। সালামি হলে মানুষ নিজ ইচ্ছায় যা দিবে তাই। এখন আমি চাইলে তোকে সালামি দিব, নাই চাইলে নাই। তুই কি কিছু করতে পারবি? নুসরাত আরুষের পা ছাড়ল না, ধরে মেঝেতে বসে রইল। আজ তাকে সালামি না দিলে এই পাশে ছাড়বে না। আরুষ নুসরাত সহ পা টেনে নিয়ে গিয়ে বিছানায় বসলো। আরাম করে শুয়ে পড়ল বিছানায়। নুসরাত সালামি না পেয়ে রাগে আরুষের পায়ে 2-3টের মতো চিমটি কাটলো। আরুষের পা থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে এসে নিজের পা থেকে স্লিপার খুলে আরুষের দিকে ছুঁড়ে মারল। আরুষ মাথা সরিয়ে নিল কিছুটা। মাথা না সরালে এই জুতো তার মুখে পড়ত। নুসরাতের দিকে তির্যক দৃষ্টিতে তাকালো। সালামি না দেওয়ার জন্য তুই পুরুষ নির্যাতন করছিস, সেই মন ইউ। জামাইয়ের দিকে তুই স্লিপার ছুঁড়ে মারিস। তোর এই অধঃপতন আমি মেনে নিতে পারলাম না স্বামী হিসেবে। নুসরাত শুনল না এসব কথা, মুখ গোমরা করে বসে রইল আরুষের পা ধরে। আরুষ কিছুক্ষণ পর উঠল ওয়াশরুমে যাওয়ার জন্য। নুসরাত তখনও পা চেপে ধরে বসে আছে। পা টেনে টেনে হেঁটে গেল ওয়াশরুমের দরজার সামনে। নুসরাতের দিকে তাকিয়ে দুষ্টু হাসলো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমার সাথে ওয়াশরুমে যেতে যাচ্ছিস? নুসরাত কথা বলল না। আরুষের পা জড়িয়ে ধরে মাথা ঠেস দিয়ে বসে রইল। আরুষ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, নিশ্চুপতা সম্মতির লক্ষণ। নুসরাত নড়ল না, পা ধরে বসে রইল। আমার পা ছাড়, ওয়াশরুমে যেতে দে, নইলে এখানে হয়ে যাবে। নুসরাতের ভেতর থেকে কথা বের হলো না। এবার নাক ফুলিয়ে বলল, করে দিন, আমার কি। আরুষ নুসরাতের পাশ ঘেঁষে ধুম করে বসে গেল। নুসরাতের হাত পা থেকে ছাড়াতে চাইল, নুসরাত ছাড়ল না। আরুষ হার মানল। ওয়াশরুমে যেতে হলে তাকে টাকা দিতে হবে। নুসরাতের হাতে 5 টাকার 2টো নোট গুঁজে দিল। নুসরাতের 5 টাকা দেখে মাথা আরো গরম হয়ে গেল। রাগে হাতের কাছে কিছু না পেয়ে আরুষের পা ছেড়ে দিয়ে পাঞ্জাবির কলার টেনে ধরল। পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়ে এসে গালে কামড় মেরে দিল। আরুষ দাঁতে দাঁত চেপে বসে রইল। নুসরাতের যতক্ষণ পর্যন্ত রাগ মিটল না ততক্ষণ পর্যন্ত গালে কামড় মেরে বসে রইল।
ধীরে ধীরে আরশের গাল ছেড়ে দিল সে। আরশ হাসকি গলায় বলল, শেষ? রাগ কমেছে? নুসরাত আরশের গাল খামচে ধরল, চুলের মুঠি ধরে মাথায় এদিক সেদিক ঝাঁকালো। নুসরাত শ্বাস ফেলে আরশকে ছেড়ে দিল। আরশ শব্দ করে হেসে নুসরাতের মুখ নিজের দুহাতের তালুতে চেপে ধরল। গাল ছেড়ে এক হাত চলে গেল কানে লতি বেয়ে পেছনের দিকে ঘাড়ে। হাত দিয়ে নুসরাতের মাথা টেনে কাছে আনলো নিজের মুখের সামনে, গম্ভীর গলায় বলল, আমি একা কেন লাভ বাইট নিয়ে ঘুরবো? কথা শেষ করে নুসরাতের গলার মধ্যে হামলা করলো। সুচালো দাঁতের দংশনে নরম ত্বক কেটে গিয়ে রক্ত বের হলো। আরশের মুখে যখন নোনতা নোনতা লাগলো তখন গলা ছেড়ে দিল। নুসরাত দাঁত কামড়িয়ে বসে রইল। ব্যথা পাওয়ার জন্য চোখের কোণ লাল হয়ে আছে। আরশের গালের দিকে চোখ পড়তে দেখলো কামড়ের দাগ বসে গেছে। আরশ নুসরাতের দিকে তাকিয়ে ফিসফিস করে গম্ভীর গলায়, দ্য মার্ক আই লেফট অন ইউর নেক লুকস বিউটিফুল অন ইউ ভলক্যানো। নুসরাত কথা বলল না। পকেট হাতড়ে 500 টাকার দুটো নোট বের করে আরশের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার মতো গরিবকে আমি সালামি দিয়ে দিলাম। এসব গরিবই কেন আমার ভাগ্যে জুটলো? আরশ নুসরাতের কাজ জড়িয়ে ধরল। কপালের সাথে কপাল লাগিয়ে নুসরাতের মুখে শিহরণ জাগানো শ্বাস ফেলল। নুসরাত ভেতরে ভেতরে কম্পিত হলো, তবুও নড়ল না। স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আরশ নুসরাতকে জড়িয়ে ধরল বুকের মাঝে। নুসরাত ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। আরশ ছাড়ল না। ইসরাত আর জাইন নিচে নেমে বাপ চাচা সবাইকে একসাথে সালাম করলো। সবাই মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। আরশ আর নুসরাত আসলো নিচে। দুজনের অবস্থা দেখে সবাই আঁতকে উঠল। আরশের গালে 1 টাইম লাগানো, নুসরাতের গলায়ও 1 টাইম লাগানো। দুজনের দিকে হেলাল সাহেব সন্দেহী নজরে তাকিয়ে বললেন, দুজনে কি আবার একজন আরেকজন নাইফ দিয়ে মেরে দিয়েছো? তোমাদের কি কোনোদিনও উন্নতি হবে না? আরশ নুসরাত কথা বলল না। পায়ে নখ খুঁড়তে লাগলো মেঝেতে। নুসরাত গম্ভীর মুখ করে নাসির সাহেবকে গিয়ে পা ধরে সালাম করলো। হাত পেতে দিল উপরে। নাসির সাহেব পকেট থেকে 50 টাকা নোট বের করে হাতে গুজে দিলেন। নুসরাত জানে কত টাকা। হাতের মুঠ খুলে চাওয়ার প্রয়োজন বোধ করলো না। সবাইকে মুখ দিয়ে সালাম দিল। শহীদ আর সোহেব 200 টাকা দিলেন। বললেন ক্যাশ নেই তাদের কাছে। নুসরাত কথা বাড়ালো না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। আরশের দিকে হেলাল সাহেব রুকুজকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি দিয়েছো ওকে? জি। হেলাল সাহেব নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছে? জি 10 টাকা দিয়েছেন। আমি ওনাকে 1000 টাকা সালামি দিয়েছি। সালাম করেননি আমাকে, তবুও দিলাম। বুঝতে হবে না বড়লোকস মানুষ আমি। হেলাল সাহেব হেসে উঠলেন হা হা করে। জাইনের দিকে তাকাতেই জাইন মাথা নাড়ল, সে সালামি দিয়েছে। ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সালামি বে খুশি? ইসরাত মাথা নাড়ল। ইরহাম সিঁড়ি দিয়ে হই হুল্লোড় করে নিচে নেমে আসলো, সাথে আহান, আরিশা, অনিকা। আহান এসে আরশকে সালাম করলো। সালামির জন্য হাত পাতল। আরশ পকেট থেকে মানিব্যাগ বের করতে নিবে। আহান বলল, ভাইয়া তোমার গাল এভাবে ফুলে গেল কেন? আর মুখ লাল হয়ে আছে কেন? আহানের কথা শুনে সবাই আরশের দিকে দৃষ্টি দিল। আরশ সকলের দৃষ্টির কবলে পড়ে থতমত খেয়ে বলল, কি এভাবে তাকানোর কি আছে? কাক ফাটা রোদের দাপটে জনজীবন বিরক্ত। শীতেও শীত ঠিকভাবে পড়েনি, আর এখন শীত শেষ হওয়ার আগে গরম পড়ে গিয়েছে। সময় বিবর্তনে জাইনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রুপটা এখন ডেভেলপমেন্ট করছে। তার ইচ্ছে আছে এটা আরও বড় করার। তাই ফ্রান্সে এর একটা ব্রাঞ্চ খোলার চিন্তা মাথায় ঘুরছে। কিন্তু একটা থেকেই যায়, এটার জন্য সরকারি পারমিশনের প্রয়োজন। আর এই পারমিশন পেতে হলে আবেদন করতে হবে, আর তার জন্য ওখানে যেতে হবে। জাইন চিন্তা ভাবনা একপাশে ফেলে পাসপোর্ট চেক করলো। পাসপোর্টের ডেটের এখনও 15 দিনের মতো আছে। ইসরাতের পাসপোর্টের ডেট দেখার জন্য তার রুমে গেল। তন্ন তন্ন করে খুঁজলো পাসপোর্ট ব্যাগ, কিন্তু খুঁজে পেল না। বিরক্ত হয়ে যখন ফিরে যেতে চাইলো তখন হঠাৎ চোখ পড়ল মিররের পাশে রাখা ছোট্ট বার স্টুলের উপর। জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। একবার উকি মারল বাহিরে। কাউকে না দেখে বুকের ধকধক শব্দ নিয়ে এগিয়ে গেল ব্যাগের দিকে। ব্যাগের চেন খুলে দরজার দিকে তাকালো, না কেউ নেই। নিজেকে শাসালো, এটা তো নিজের বাড়ি, তুই কেন ভয় পাচ্ছিস? তুই তো আর কিছু চুরি করছিস না জাইন। জাইন ব্যাগ খুলে কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে ব্যাগের চেন লাগিয়ে নিজ জায়গায় রেখে দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল।
তড়িঘড়ি করে যেতে গিয়ে ইসরাতের সাথে ধাক্কা খেল। চোখ ফিরিয়ে জাইন সামনে ইসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ছিটকে দূরে সরে গেল। ইসরাত ভ্রু বাঁকালো। জাইনের দিকে সন্দেহী নজরে তাকিয়ে বলল, কি হয়েছে? চোরের মতো কেন করছেন? কি কি চোরের মতো করছে? এই তো চোরের মতোই করছেন। আর আমি আপনাকে নর্মাল একটা কোশ্চেন করেছি, আর আপনি এমন তোতলাচ্ছেন কেন? তো তুমি আমাকে সন্দেহ করছো? আমি সেটা কখন বললাম? তোমার কথা দ্বারা তা প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত পেছন ফিরে বলল, কি হয়েছে আপনার? এরকম রাগ কেন করছেন? কি করেছি আমি? জাইন নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। ইসরাত বিড়বিড় করে বলল, কি এমন বললাম যে এমন রাগ করে চলে গেল?